৯ জানুয়ারি ২০২৬ রাত ৮টা। তেহরানের সরু গলিগুলো আজ নিস্তব্ধ নয়, বরং এক ভয়ঙ্কর গর্জনে ফেটে পড়ছে পুরো শহর। স্লোগান উঠছে, মার্ক খামেনি, স্বৈরাচার নিপাত যাক। দীর্ঘ ৪৭ বছর পর, হ্যাঁ ভাই, প্রায় অর্ধ শতাব্দীর পর ইরানের আকাশে আবার উঠছে সে নিষিদ্ধ সিংহ সূর্যখচিত পতাকা, যা ছিল শাহ আমলের প্রতীক। কিন্তু এরপরই হঠাৎ সব অন্ধকার, ইন্টারনেট শাটডাউন, ফোন ডেড। ১ সেকেন্ডের মধ্যে ৯ কোটি মানুষ পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। কি হচ্ছে সেখানে কেউ জানে না। কিন্তু ভাই, ভয়ের কারণ এটা না। ভয়ের কারণ হলো ঠিক এই অন্ধকারের সুযোগে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে কেন নামলো আমেরিকার ডুমসডে প্লেন? কেন এলন মাস্কের এক্স প্ল্যাটফর্মে ইরানের পতাকা বদলে গেল? আজ আমরা এমন এক পদ্মার পেছনের ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো যা মেইনস্ট্রিম মিডিয়াগুলো আপনাকে দেখাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ আলবাস। আজকের ভিডিওতে আমরা মেলাবো এক ভয়ঙ্কর সমীকরণ। ঘটনার শুরুটা কিন্তু রাস্তায় হয়নি, হয়েছে অনলাইনে। বিক্ষোভ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এলন মাস্কের প্ল্যাটফর্ম এক্সে এক অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করেই দেখা যায় ইরানের অফিসিয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড অ্যাকাউন্টে বর্তমান ইসলামিক রিপাবলিকের পতাকার বদলে শো করছে সে পুরানো শাহ আমলের সিংহ সূর্য পতাকা। অনেকে ভাবছেন এটা হয়তো হ্যাকারদের কাজ, কিন্তু ভাই, একটু গভীরে ভাবুন। বিশ্বের অন্যতম সিকিউর প্ল্যাটফর্মে খোদ একটা রাষ্ট্রের অফিসিয়াল হ্যান্ডেলে এমন পরিবর্তন কি শুধু গ্লিচ, নাকি সিলিকন ভ্যালির টেক জায়ান্টরা আগে থেকে জানতো কি হতে যাচ্ছে? এটা কি কেবল সাইবার হামলা, নাকি ভেতরে ভেতরে ঘটে যাওয়া কোনো বড় অভ্যুত্থানের ডিজিটাল সিগন্যাল? কারণ ইতিহাস বলে, আধুনিক যুদ্ধ এখন আর শুধু বর্ডারে হয় না, যুদ্ধ শুরু হয় সার্ভারে। তেহরান যখন জ্বলছে, ঠিক তার ২৪ ঘন্টা পর ১০ জানুয়ারি আমেরিকার লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ল্যান্ড করল এক দানবীয় বিমান, E-4B নাইট ওয়াচ। সাধারণ মানুষ একে চেনে ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান নামে। কেন জানেন? কারণ এই বিমানটা তখনই ওড়ানো হয় যখন পারমাণবিক যুদ্ধের শঙ্কা থাকে বা প্রেসিডেন্টের বাংকার হিসাবে কাজ করতে হয়। সবচেয়ে অবাক করার বিষয়, গত ৫১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সিভিলিয়ান এয়ারপোর্টে এই বিমান নামল। আর এর ভেতরে কে ছিলেন জানেন? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। প্রশ্ন হলো, ইরানে বিক্ষোভ হচ্ছে, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে, কিন্তু তার জন্য আমেরিকাকে কেন তাদের পারমাণবিক যুদ্ধের কমান্ড সেন্টার সচল করতে হলো? আমেরিকা কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি তারা এমন কোনো সংকেত পেল যা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারছি না? এই প্রশ্নের উত্তর আজকের কোনো খবরে নেই। এর উত্তর লুকিয়ে আছে আজ থেকে ৪৩ বছর আগের এক গোপন নথিতে। ১৯৮২ সাল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি স্ট্র্যাটেজিক পেপার প্রকাশ করে, যার নাম ওদেদ ইনন প্ল্যান। সহজ ভাষায় বলি, এই প্ল্যানের মূল লক্ষ্য ছিল একটাই: ইসরায়েলের আশেপাশে যত বড় বড় শক্তিশালী মুসলিম দেশ আছে তাদের আর আস্ত রাখা যাবে না। তাদের ভেঙে ছোট ছোট দুর্বল রাষ্ট্রে পরিণত করতে হবে, ধর্মের নামে, গোত্রের নামে বা ভাষার নামে। এখন একটু ক্যালকুলেটর নিয়ে বসুন। ২০০৩ সাল ইরাক ভেঙে চুরমার হলো। ২০১১ সাল লিবিয়া শেষ হয়ে গেল। ২০২৪ সাল সিরিয়া কার্যত কয়েকটি টুকরো হয়ে গেল। আর আজ ২০২৬। তবে কি এবার ইরানের পালা? এই প্যাটার্নটা কি কাকতালীয়, নাকি কোনো বিশাল দাবার বোর্ডের চাল? ইরানের ভেতর এখন যা হচ্ছে তাকে কি বাইরে থেকে উস্কে দেওয়া হচ্ছে, যাতে এই শক্তিশালী দেশটিকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায়? প্রখ্যাত চিন্তক এবং স্কলার ডক্টর ইসরার আহমেদ বহু বছর আগে আমাদের সতর্ক করেছিলেন। তিনি বারবার বলেছিলেন, ইহুদিবাদীদের আলটিমেট গোল হল ইসরায়েলের গ্রেট প্ল্যান প্রতিষ্ঠা করা। ব্রিটিশরা চালিয়েছিল প্যাক্স ব্রিটেনিকা, আমেরিকা চালিয়েছে প্যাক্স আমেরিকানা, আর এখন কি তবে শুরু হতে যাচ্ছে প্যাক্স জুডাইকা, অর্থাৎ ইহুদিদের গ্রেট গেম? ইরান যদি পড়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামনে আর কোনো বড় বাধা থাকবে না। মনে রাখবেন, ইরান ভেঙে গেলে বা দুর্বল হয়ে গেলে তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের উপর। কারণ এরপরের টার্গেট কে, সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। এখন প্রশ্ন হলো, এই পতন কি শুধুই বাইরের ষড়যন্ত্র? না ভাই, আবেগ দিয়ে চললে হবে না। ইরানের ভেতরকার অবস্থাও সুবিধার না। অর্থনৈতিক ধস, তীব্র পানির সংকট আর মুদ্রার মান কমে যাওয়ায় দেশটিকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে। মানুষ আসলেই ক্ষুব্ধ। কিন্তু ইতিহাস বলে, যখনই কোনো দেশের মানুষ বিক্ষুব্ধ হয়, তখনই সিআইএ বা মোসাদ সে আগুনের মধ্যে রেজিম চেঞ্জের ঘি ঢেলে দেয়। ডক্টর ইসার আহমেদ আজ নেই, কিন্তু এ জাতিকে পথ দেখানোর জন্য আজ নতুন করে ভাবার সময় এসেছে।
এখন সময় আর সার্ভাইভাল অফ ফিটেস্ট নয়, এখন সময় সার্ভাইভাল অফ টাফেস্ট। যারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে তারাই টিকবে। আমাদের চোখ খুলতে হবে, কারণ সামনের দিনগুলো হবে আরও কঠিন। আবেগের বশবর্তী হয়ে রাস্তায় নামার আগে ভাবতে হবে, আমি কি নিজের দেশের ভালো করছি নাকি শত্রুর পাতা ফাঁদে পা দিচ্ছি। কবি যেমন বলেছিলেন, চোখ খুলে দেখো, জমিন দেখো, আকাশ দেখো, দিগন্ত দেখো, পূর্ব দিক থেকে উদিত সূর্যের দিকে একবার তাকাও। আপনার কি মনে হয়, ইরানের এই পরিস্থিতি কি জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, নাকি বহু বছর আগে লেখা কোনো ব্লুপ্রিন্টের শেষ অধ্যায়? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার মতামতই হয়তো নতুন কোনো আলোচনার জন্ম দেবে। ভিডিওটা শেয়ার করুন, সত্যটা সবাই জানুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।